হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সরলরেখা অধ্যায়ের যে বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করব সেটি হলো কোনো বিন্দুর কোনো সরলরেখার সাপেক্ষে অবস্থান নির্ণয়। আমি প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম। ধরি এই সরলরেখাটির সমীকরণ হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এরপর আমি একটি বিন্দু নিলাম যার নাম দিলাম p এবং যার স্থানাঙ্ক হলো x1, y1। এখন আমাদের এই সরলরেখার সাপেক্ষে এই p বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। কোনো সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা বলতে বোঝায় যে বিন্দুটির অবস্থান নির্ণয় করতে বলেছে সেই বিন্দুটি এবং মূল বিন্দু ওই সরলরেখার একই দিকে অবস্থিত না বিপরীত দিকে অবস্থিত সেটি তোমাকে বলতে হবে। তার জন্য আমরা কি করব না, প্রথমেই আমি আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম ও এবং যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। তার মানে ও বিন্দুটি হলো আমার মূল বিন্দু। এরপর আমরা এই পি বিন্দু থেকে এই প্রদত্ত সরলরেখাটির লম্ব দূরত্ব নির্ণয় করব। আমি যদি পি বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম যেটা ব্লু কালারের, এবং ও বিন্দু থেকে প্রদত্ত সরলরেখাটির উপর একটি লম্ব অঙ্কন করলাম যেটা পিঙ্ক কালারের। এখন এই উভয় ক্ষেত্রেই যে লম্ব দূরত্বের মান হবে তার চিহ্ন দুটি একই হবে। অর্থাৎ এই পি বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে x1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং মূলবিন্দু ও থেকে এই প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব হল c বাই রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এই পি বিন্দু এবং ও বিন্দু এই সরলরেখার একই দিকে অবস্থিত, তাই উভয় ক্ষেত্রেই এই দূরত্বের চিহ্ন সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমার চিহ্ন প্লাস হয় তাহলে এক্ষেত্রেও চিহ্নটি প্লাস হবে, আর এক্ষেত্রে যদি আমার চিহ্নটি নেগেটিভ হয় তাহলেও এক্ষেত্রেও চিহ্নটি আমার নেগেটিভ হবে। এবার যদি এই প্রদত্ত সরলরেখার যেদিকে পি বিন্দু অবস্থিত মূল বিন্দু তার উল্টো দিকে অবস্থিত হয় তাহলে কি হবে দেখি। তাহলে মূল বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব আমি পিঙ্ক কালার দ্বারা প্রকাশ করলাম এবং এই দূরত্বটির মান হবে সি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে এই দূরত্বগুলি যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু কখনোই তাদেরকে মড দিয়ে নির্ণয় করব না, কারণ মড দিয়ে নির্ণয় করলে আমার উভয় ক্ষেত্রেই চিহ্ন পজিটিভ চলে আসবে। তাই এই ধরনের অঙ্ক করার সময় দূরত্বগুলো আমরা মড ছাড়া নির্ণয় করব। যেহেতু পি বিন্দু এবং মূল বিন্দু এক্ষেত্রে প্রদত্ত সরলরেখার বিপরীত পার্শ্বে অবস্থিত, অর্থাৎ একে অপরের বিপরীত দিকে অবস্থিত প্রদত্ত সরলরেখার সাপেক্ষে, তাহলে পি বিন্দু থেকে ওই সরলরেখার দূরত্বের চিহ্ন যদি প্লাস হয় তাহলে মূল বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার যে দূরত্ব তার চিহ্ন অবশ্যই মাইনাস হবে। আবার যদি পি বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্বের চিহ্ন মাইনাস হয় তাহলে ও বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্বের চিহ্ন অবশ্যই প্লাস হবে। অর্থাৎ পি বিন্দু এবং
মূলবিন্দু এই সরলরেখার সাপেক্ষে একে অপরের বিপরীত দিকে থাকবে তখনই যখন তাদের দূরত্বের চিহ্নদ্বয় পরস্পর বিপরীত হবে, অর্থাৎ চিহ্ন দুটি একটি প্লাস হলে আর একটি মাইনাস হবে, একটি মাইনাস হলে আর একটি প্লাস হবে। তাহলে আমরা ফাইনালি বলতে পারবো যে কোনো সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে বললে আমরা প্রথমে প্রদত্ত বিন্দু থেকে ওই সরলরেখার দূরত্ব নির্ণয় করব, তারপর মূল বিন্দু থেকে ওই প্রদত্ত সরলরেখার দূরত্ব নির্ণয় করব। উভয় ক্ষেত্রে দূরত্বের চিহ্ন যদি একই হয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে যদি প্লাস বা উভয় ক্ষেত্রেই মাইনাস, তাহলে আমরা বলবো প্রদত্ত সরলরেখার সাপেক্ষে মূল বিন্দু এবং প্রদত্ত বিন্দু ওই সরলরেখার একই দিকে অবস্থান করছে। আর যদি চিহ্নদ্বয় পরস্পর বিপরীত হয়, মানে একটির ক্ষেত্রে প্লাস অপরটির ক্ষেত্রে মাইনাস, বা বলতে পারো প্রথমটি মাইনাস পরেরটি প্লাস, তাহলে আমরা বলবো যে প্রদত্ত সরলরেখার সাপেক্ষে মূল বিন্দু এবং প্রদত্ত বিন্দুটি পরস্পর বিপরীত দিকে অবস্থিত। এবার আমরা যে বিষয়টি এতক্ষণ বুঝলাম সেটি একটু লিখব। না, কোনো বিন্দুর কোনো সরলরেখার সাপেক্ষে অবস্থান নির্ণয়। ধরা যাক সরলরেখাটির সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এখন x1, y1 বিন্দুটির 1 নং সরলরেখার সাপেক্ষে অবস্থান বলতে আমরা বোঝাই যে মূল বিন্দু ও x1, y1 বিন্দু 1 নং সরলরেখাটির একই পার্শ্বে আছে না বিপরীত পার্শ্বে আছে। এখন ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার কে x1, y1 বিন্দু থেকে 1 নং সরলরেখার সচিহ্ন দূরত্ব বলে। মানে হচ্ছে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, মানে যখন মান বসিয়ে তুমি এটা ক্যালকুলেশন করবে, তখন এর যে মান পাবে চিহ্ন সমেত, হয় প্লাস মান পেতে পারো অথবা মাইনাস মান পেতে পারো, অর্থাৎ নেগেটিভ বা পজিটিভ মান পেতে পারো, সেটাকেই বলছে সচিহ্ন দূরত্ব। যদি মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার সচিহ্ন দূরত্ব, অর্থাৎ আমি মূল বিন্দু থেকে এই 1 নং সরলরেখারও সচিহ্ন দূরত্ব নির্ণয় করব এবং x1, y1 বিন্দু থেকে 1 নং সরলরেখার সচিহ্ন দূরত্ব একই চিহ্নযুক্ত হয়, তবে x1, y1 এবং মূল বিন্দু সরলরেখাটির একই পার্শ্বে অবস্থিত হবে। আর যদি ওই সচিহ্ন দূরত্ব দুটি বিপরীত চিহ্নযুক্ত হয়, মানে একটি প্লাস একটি মাইনাস, তবে মূল বিন্দু ও x1, y1 বিন্দু সরলরেখাটির বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। তাহলে এই বিষয়টি তোমরা ভালোভাবে মনে রাখবে, তাহলেই অঙ্কগুলো সহজেই করতে পারবে। এরপর বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণটি হলো 5x - 3y = 6 সরলরেখার সাপেক্ষে -1, -3 বিন্দুটির অবস্থান নির্ণয় করো। আমরা সবার প্রথমে এই সরলরেখাটা সাধারণ আকার করে নেব। এই সরলরেখার সাধারণ আকার কত হবে? না, সাধারণ আকার হবে 5x - 3y - 6 = 0। অর্থাৎ কোনো সরলরেখার সাধারণ আকার করতে গেলে তোমাকে ডান পক্ষটা 0 করতে হবে। এরপর আমরা এই -1, 3 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বা দূরত্ব নির্ণয় করব। লম্ব দূরত্ব এবং দূরত্ব একই বিষয়। অ্যান্সার -1, 3 বিন্দু থেকে এত সরলরেখার দূরত্ব বা লম্ব দূরত্ব তুমি লিখতে পারো, ইকুয়াল টু
আমরা প্রথমে এই -1,3 এই বিন্দু দুটো এই সরলরেখার বামপক্ষে বসিয়ে দেব, অর্থাৎ এক্সের জায়গায় বসাবো -1 আর ওয়াইয়ের জায়গায় বসাবো -3। তাহলে আমরা পাবো 5 × -1 -3 × -3 -6 বাই √ এক্সের যে সহগ তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ তার স্কোয়ার। তাহলে লিখবো আমরা নিচে বাই হচ্ছে √5 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। দেখো -3 তার স্কোয়ারও যা আর শুধু 3 স্কোয়ার একই জিনিস, তাই সাধারণত আমরা 3 স্কোয়ারই লিখব। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু এত বাই এত ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে -2/√34 একক। তাহলে দেখো এক্ষেত্রে দূরত্বের চিহ্নটি কি হয়েছে? নেগেটিভ। এরপর আমরা মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করব। 0,0 বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু আমরা পাবো 5 × 0 -3 × 0 -6 বাই √5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে -6/√34 একক। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দূরত্বের চিহ্নটি নেগেটিভ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দূরত্বের চিহ্নটি নেগেটিভ পেয়েছি এবং দ্বিতীয় ক্ষেত্রেও দূরত্বের চিহ্নটি নেগেটিভ পেয়েছি, অর্থাৎ দুটোই একই চিহ্ন বিশিষ্ট। তাহলে আমরা বলবো যে যেহেতু উভয় ক্ষেত্রেই দূরত্ব ঋণাত্মক, তাই মূল বিন্দু ও -1, -3 বিন্দু প্রদত্ত সরলরেখার একই দিকে অবস্থিত। এর পরের সমস্যাটি হলো 4x - 7y = 3 সরলরেখার সাপেক্ষে 5, -1 বিন্দুটির অবস্থান নির্ণয় করো। অ্যান্সার: 5, -1 বিন্দু থেকে 4x - 7y - 3 = 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু 4 × 5 - 7 × -1 -3 বাই √4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার এত একক ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এটা বাই √ এত একক ইকুয়াল টু আমরা পাবো 24/√65 একক। এরপর আমরা প্রদত্ত সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করব। 0,0 বিন্দু থেকে 4x - 7y - 3 = 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু 4 × 0 - 7 × 0 -3 বাই √4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু -3/√65 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্বের চিহ্ন হচ্ছে পজিটিভ, আর মূল বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্বের চিহ্ন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ উভয় ক্ষেত্রে দূরত্বের চিহ্ন পরস্পরের বিপরীত, একটি পজিটিভ একটি নেগেটিভ। তাহলে আমরা বলতে পারবো যেহেতু উভয় ক্ষেত্রে দূরত্বের মান পরস্পরের বিপরীত চিহ্নযুক্ত, তাই মূল বিন্দু ও 5, -1 বিন্দু প্রদত্ত সরলরেখার বিপরীত দিকে অবস্থিত। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুটি বিন্দুর কোনো সরলরেখার সাপেক্ষে অবস্থান নির্ণয়। ধরা যাক সরলরেখাটির সমীকরণ ax + by + c = 0। এই সমীকরণটির নাম দিলাম আমি 1 নম্বর, এবং বিন্দু দুটির স্থানাঙ্ক, একটি স্থানাঙ্ক আমি ধরলাম x1, y1
এবং আরেকটি বিন্দু স্থানাঙ্ক আমি ধরলাম x2, y2। এখন তোমাকে এই বিন্দু দুটির অবস্থান এই 1 নং সরলরেখার সাপেক্ষে নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাকে বলতে হবে এই বিন্দু দুটি 1 নং সরলরেখার একই দিকে আছে না বিপরীত দিকে আছে। তার জন্য আমরা প্রথমেই x1, y1 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, তারপর x2, y2 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করব। যদি উভয় লম্ব দূরত্বের চিহ্ন একই হয়, অর্থাৎ উভয় পজিটিভ বা উভয় নেগেটিভ, তাহলে আমরা বলবো এই প্রদত্ত বিন্দু দুটি 1 নং সরলরেখার একই দিকে অবস্থিত। আর যদি নির্ণীয় দূরত্ব দুটির চিহ্ন একটি পজিটিভ আর একটি নেগেটিভ হয়, তাহলে আমরা বলবো বিন্দু দুটো 1 নং সরলরেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। অর্থাৎ এই যদি সরলরেখা হয়, একটি যদি এদিকে থাকে আর একটি থাকবে তার উল্টো দিকে। চলো যে বিষয়টি আমরা বললাম সেটি এবার লিখে ফেলি। যদি x1, y1 বিন্দু থেকে 1 নং সরলরেখার সচিহ্ন দূরত্ব ax1 প্লাস by1 প্লাস c বাই √a² প্লাস b² এবং x2, y2 বিন্দু থেকে 2 নং সরলরেখার সচিহ্ন দূরত্ব ax2 প্লাস by2 প্লাস c বাই √a² প্লাস b² হয়। এবার যদি প্রথমটি এবং দ্বিতীয়টির দূরত্বের চিহ্ন একই হয়, অর্থাৎ একই চিহ্নযুক্ত হয়, তবে বিন্দু দুটি সরলরেখাটির একই পার্শ্বে অবস্থিত হবে। আর যদি আলাদা চিহ্ন হয় তবে বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। 2, -3 ও 4, 2 বিন্দু দুটির 3x - 4y = 7 সরলরেখার সাপেক্ষে অবস্থান নির্ণয় করো। অ্যান্সার: 2, -3 বিন্দু থেকে 3x - 4y - 7 = 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু 3 × 2 - 4 × -3 - 7 বাই √3² প্লাস 4² এত একক ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এত বাই এত একক ইকুয়াল টু আমরা পাবো 11/5 একক। আবার 4, 2 বিন্দু থেকে 3x - 4y - 7 = 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু 3 × 4 - 4 × 2 - 7 বাই √3² প্লাস 4² একক ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলে পাবো 12 - 8 - 7 বাই 5 একক ইকুয়াল টু, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো -3/5 একক। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে দূরত্বের চিহ্নটি পজিটিভ আর দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বের চিহ্নটি নেগেটিভ। অর্থাৎ এক্ষেত্রে চিহ্নদ্বয় পরস্পরের বিপরীত। তাহলে আমরা বলতে পারবো যেহেতু উভয় ক্ষেত্রে দূরত্বের মান পরস্পরের বিপরীত চিহ্নযুক্ত, তাই 2, -3 ও 4, 2 বিন্দু দুটি প্রদত্ত সরলরেখার বিপরীত দিকে অবস্থিত। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 5x + 8y - 11 = 0 সরলরেখার সাপেক্ষে -3, 2 ও 2, 0 বিন্দু দুটির অবস্থান নির্ণয় করো। অ্যান্সার: -3, 2 বিন্দু থেকে 5x + 8y - 11 = 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু
5 ইন্টু মাইনাস 3 প্লাস 8 ইন্টু 2 মাইনাস 11 বাই রুট 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার একক ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা পাবো -15 প্লাস 16 মাইনাস 11 বাই রুট 25 প্লাস 64 একক ইকুয়াল টু, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো -10 বাই রুট 89 একক। আবার 2,0 বিন্দু থেকে 5x প্লাস 8y মাইনাস 11 ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব ইকুয়াল টু 5 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 0 মাইনাস 11 বাই রুট 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার একক ইকুয়াল টু, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 10 মাইনাস 11 বাই রুট 89 একক ইকুয়াল টু -1 বাই রুট 89 একক। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে -3,2 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব নেগেটিভ, আর 2,0 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্বেও নেগেটিভ। যেহেতু উভয় ক্ষেত্রেই নেগেটিভ অর্থাৎ একই চিহ্নযুক্ত, তাই এক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু উভয় ক্ষেত্রে দূরত্বের মান একই চিহ্নযুক্ত, তাই -3,2 ও 2,0 বিন্দু দুটি প্রদত্ত সরলরেখার একই দিকে অবস্থিত। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। ধরা যাক a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটি একটি সরলরেখার সমীকরণ যার নাম দিলাম আমি 1 নম্বর, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটি আরেকটি সরলরেখার সমীকরণ যার নাম দিলাম 2 নম্বর। এই 1 নং এবং 2 নং এই সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী, তাহলে 1 নং ও 2 নং দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা। 1 নং সরলরেখার আমি নাম দিলাম এবি আর 2 নং সরলরেখার নাম দিলাম সিডি। তাহলে আমরা লিখব 1 নং এবং 2 নং দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা এবি এবং সিডি এর সমীকরণ। এবার আমরা এই এবি এবং সিডি এর চিত্র অঙ্কন করি। আমি প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলাম যারা পরস্পরকে মূল বিন্দু ওতে ছেদ করেছে। এরপর আমি একটি সরলরেখা অঙ্কন করলাম, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এর নাম দিলাম এবি, এটা হচ্ছে 1 নং সরলরেখা। তারপর আমি আরেকটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম সিডি, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। এরপর আমি ধরে নিই এবি এবং সিডি এই সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ এপিডি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা মানেই কোণ বিপিসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা, কারণ এপিডি আর বিপিসি এই কোণ দুটোর মান একই, কারণ এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এপিডি এই কোণের একটি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যার নাম দিলাম ই এফ। এবার তুমি ভালোভাবে খেয়াল করো, ইএফ যে কোণের সমদ্বিখণ্ডক সেই কোণের মধ্যে মূল বিন্দু ও অবস্থিত। আমরা যদি এই এপিডি এই কোণের বাহুগুলোকে উভয় দিকে বর্ধিত করি তাহলে দেখবে এই কোণের মধ্যেই মূল বিন্দু ও অবস্থিত। তাহলে আমরা বলতে পারবো যে ইএফ হলো সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যে কোণের মধ্যে মূল বিন্দু ও অবস্থিত। এরপর আমরা এপিসি এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ অঙ্কন করব। এপিসি আর বিপিডি এই কোণ দুটোর মান একই, তাই
এই কোণ দুটোর সমদ্বিখণ্ডকও একই হবে। তাহলে আমরা এপিসি এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যার নাম দিলাম জিএইচ। এবার ভালোভাবে খেয়াল করো যে জিএইচ যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেই কোণের মধ্যে কিন্তু মূল বিন্দু অবস্থিত নয়। তাহলে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যখন আমরা নির্ণয় করব, তখন আমরা দুটি সমীকরণ পাব, যাদের মধ্যে একটি হবে সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যে কোণের মধ্যে মূল বিন্দু ও অবস্থিত। এখানে যেমন ইএফ এই সমদ্বিখণ্ডকটি যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তার মধ্যে মূল বিন্দু ও অবস্থিত। আর জিএইচ যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেই কোণের মধ্যে কিন্তু মূল বিন্দু অবস্থিত নয়। তাহলে আমরা লিখে ফেললাম, মনে করি ইএফ ও জিএইচ হলো এবি ও সিডি এর অন্তর্গত কোণগুলির সমদ্বিখণ্ডক। অতএব কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে আমরা যে সরলরেখার সমীকরণ দুটো দেয়া ছিল, তাদের কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ দুটি এবার লিখব। তার জন্যে প্রথমে আমরা 1 নং সমীকরণের বাম পক্ষটা আমরা প্রথমে লিখে ফেলব। অতএব 1 নং সমীকরণের বাম পক্ষটা লিখে ফেললাম, বাই √, x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, তাহলে হবে √a1 স্কোয়ার প্লাস b1 তার স্কোয়ার ইকুয়াল টু, তারপর প্লাস মাইনাস চিহ্ন দেবো। তারপর 2 নং সমীকরণের বাম দিকটা লিখব। তার মানে আমরা লিখব 2 নং সমীকরণের বাম দিকটা হলো a2x প্লাস b2y প্লাস c2 বাই x এর সহগ যা আছে আর y এর সহগ যা আছে, তাদের স্কোয়ারের যোগফলটা আমি রুটের ভেতরে লিখব। তাহলে আমরা লিখব বাই √a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এবার দেখো, প্লাস চিহ্ন নিয়ে করলে আমি একটি সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব, আর একবার মাইনাস চিহ্ন নিয়ে করলে আরেকটি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব। এখান থেকে প্লাস চিহ্ন নিয়ে একবার ক্যালকুলেশন করলে একটি সমীকরণ পাবো, আর মাইনাস চিহ্ন নিয়ে আরেকবার ক্যালকুলেশন করলে আরেকটি সমীকরণ পাবো। তাহলে আমি দুটো সমীকরণ এখান থেকে পাবো। এবার আমি কিভাবে চিনব এই দুটোর মধ্যে কোনটি ইএফ এর সমীকরণ, বা বলতে পারো কোনটি সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত। তার জন্য আমরা প্রথমেই যে সমীকরণ দুটো দেওয়া আছে 1 নং এবং 2 নং, তাদের ধ্রুবক পদের চিহ্ন দুটো দেখব। তাহলে আমরা কি দেখব না, তাদের ধ্রুবক পদের চিহ্ন দুটো। যদি ধ্রুবক পদের চিহ্ন দুটো একই হয়, অর্থাৎ ধ্রুবক পদের চিহ্ন দুটোই প্লাস অথবা মাইনাস, সেক্ষেত্রে ইএফ এই সমদ্বিখণ্ডকের সমীকরণটি পেতে গেলে, বা বলতে পারো যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত, সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটি পেতে গেলে আমি প্লাস চিহ্ন দিয়ে লিখে যে সমীকরণটি পাবো সেটি হবে। অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে লিখে যে সমীকরণটি পাবো সেটিই হবে ইএফ এর সমীকরণ, বা বলতে পারো সেটিই হবে যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই যে প্লাস চিহ্ন নিতে হবে,
সেটি কিভাবে মনে রাখবে? খুব সহজে মনে রাখার জন্য, যেহেতু দুটো চিহ্ন যদি প্লাস হয় তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাসই হয়। তার জন্য আমি প্লাস চিহ্ন দিয়ে লিখছি। আবার দেখো, দুটো চিহ্ন যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। তাই এই ক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে লিখলেই যে সমীকরণটি পাবো সেটি হবে যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এখানে যেটি ইএফ। এক্ষেত্রে মাইনাস দিয়ে লিখলে যে সমীকরণটি পাবো সেটি হবে জিএইচ, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ মাইনাস দিয়ে লিখলে যে সমীকরণটি পাবো সেটি হবে যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত নয় সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আবার দেখো, আরেকটি কন্ডিশন হতে পারে, C1 এবং C2 এদের চিহ্ন পরস্পর বিপরীত হতে পারে। ধরে নাও C1 এর চিহ্ন প্লাস এবং C2 এর চিহ্ন মাইনাস। উল্টোটিও হতে পারে, C1 এর চিহ্ন মাইনাস, C2 এর চিহ্ন প্লাস। সেক্ষেত্রে ইএফ বা যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পেতে গেলে তোমাকে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে লিখে ক্যালকুলেশন করে যে সমীকরণটি পাবে সেটি হবে ইএফ এর সমীকরণ, বা যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই যে মাইনাস চিহ্ন দিয়ে লিখলে তবেই তুমি ইএফ বা যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবে। এটি মনে রাখবে কিভাবে? দেখো, যদি আমি প্লাস এবং মাইনাস এই দুটোকে গুণ করি তাহলে কি পাবো? তাহলে মাইনাস পাবো। তার জন্যেই তখন মাইনাস দিয়ে লিখলে যে সমীকরণটি পাবো সেটি হবে যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এক্ষেত্রে সেটি হচ্ছে ইএফ। আর প্লাস চিহ্ন দিয়ে লিখে এক্ষেত্রে তুমি যে সমীকরণটি পাবে সেটি হবে যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত নয় সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখানে সেটি হচ্ছে জিএইচ। তাহলে আমরা লিখতে পারবো যে C1 ও C2 একই চিহ্ন বিশিষ্ট হলে, অর্থাৎ দুটোই প্লাস বা দুটোই মাইনাস, 1 ও 2 নং সরলরেখা দুটির মধ্যবর্তী যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হয় এত ইকুয়াল টু, আমি কি চিহ্ন দিয়ে লিখবো? প্লাস চিহ্ন দিয়ে লিখবো, তাহলে এত। আর C1 ও C2 বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস, 1 ও 2 নং সরলরেখা দুটির মধ্যবর্তী যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হয়, তখন আমি কি চিহ্ন দিয়ে লিখবো? যেহেতু একটি প্লাস একটি মাইনাস, তাহলে সেক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়ে লিখবো। তাহলে সেটি হবে এত ইকুয়াল টু মাইনাস অফ এত। এরপর আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0 ও 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 সরলরেখা দুটির অন্তর্গত কোণগুলির সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ নির্ণয় করো। যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডক কোনটি? অ্যান্সার। প্রথমে যে সমীকরণ দুটো দেওয়া আছে সে দুটো লিখে ফেলি। প্রথমটি আমি লিখলাম, তার নাম দিলাম 1 নম্বর। তারপর আমি দ্বিতীয়টি লিখলাম, তার নাম দিলাম 2 নম্বর। 1 ও 2 নং সরলরেখা দুটির অন্তর্গত কোণগুলির সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ হয়। প্রথমে আমরা 1 নং এর বাম দিকটা লিখব, বাই রুট ওভার এক্স এর সহগ তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার। এখানে এক্স এর সহগ হচ্ছে 3 আর ওয়াই এর সহগ হচ্ছে -4। তাহলে আমরা লিখব
রুট 3 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার দ্বিতীয় সমীকরণটির আমি বাঁ দিকটা লিখে ফেলবো, বাই রুট ওভার এক্সের সহগ তার স্কোয়ার ওয়াইয়ের সহগ তার স্কোয়ার, মানে আমরা লিখব রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এবার দেখো এই রুটের ভেতরে এই অংশ দুটো যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে একই আসবে, তাহলে এই দুটো উভয় দিক থেকে বাদ চলে যাবে। তাহলে আমার নেক্সট লাইনে লিখবো, ওপর দুটো লিখবো, চিহ্ন প্লাস মাইনাস আমি ব্যবহার করব। তাহলে আমি লিখছি বা 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 4x প্লাস 3y প্লাস 2। এবার আমি একবার প্লাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করব, একবার মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করব। অর্থাৎ প্রথমে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম, তাহলে বা লিখছি প্রথম নির্ণীয় সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ। তাহলে আমি প্লাস চিহ্ন দিয়ে প্রথমে লিখছি, প্লাস চিহ্ন দিয়ে লিখলে এটা পাবো, পাশে লিখলাম প্লাস চিহ্ন ধরে। এটা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো বা এক্স প্লাস 7y প্লাস 7 ইকুয়াল টু 0। আমি পাশে পাশে লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় নিচে নিচে লিখবে। আমার যেহেতু এখানে জায়গা কম আছে তাই আমি পাশে লিখেছি। এবার মাইনাস চিহ্ন ধরে লিখলে আমরা লিখব হচ্ছে এবং 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 3y প্লাস 2। এটা কি চিহ্ন ধরে লিখলাম না, মাইনাস চিহ্ন ধরে লিখলাম, ব্র্যাকেটে লিখে দিলাম। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো বা 7x মাইনাস y ইকুয়াল টু 3। তাহলে আমি সমদ্বিখণ্ডকের সমীকরণ দুটি পেয়ে গেলাম। এবার বলেছে এই দুটোর মধ্যে কোনটি যে কোণের মধ্যে মূলবিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। এবার দেখো আমি যদি প্রদত্ত সমীকরণ দুটোর ধ্রুবক পদের চিহ্ন দুটো দেখি, ধ্রুবক পদের প্রথমটা চিহ্ন হচ্ছে মাইনাস আর দ্বিতীয়টা চিহ্ন হচ্ছে প্লাস। মাইনাস প্লাসে গুণ করলে কত হয়, মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণটি পেয়েছি সেটিই হলো যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এক্ষেত্রে কোনটি হবে না, এক্ষেত্রে 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এটিই হবে যে কোণের মধ্যে মূল বিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। যেহেতু প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ দুটি ধ্রুবক পদ দুটি পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ একটি হচ্ছে -5 ও আরেকটি হচ্ছে 2, সুতরাং যে কোণের মধ্যে মূলবিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকটি হয়, আমি মাইনাস চিহ্ন দিয়ে যেটি পেয়েছি সেই সমীকরণটি আমি লিখব। তাহলে আমরা লিখব হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 3y প্লাস 2, বা এটি ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কি পাবো না 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এরপর আমরা যে প্রশ্নটির সমাধান করব সেটি হলো 3x প্লাস 2y ইকুয়াল টু 1 সরলরেখাটি যে সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক তাদের একটির সমীকরণ 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হলে অপরটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটি খুব ভালো করে বুঝতে হবে। তোমাকে বলেছে 3x প্লাস 2y ইকুয়াল টু 1 সরলরেখাটি যে সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক তাদের একটির সমীকরণ এত হলে অপরটির সমীকরণ নির্ণয় করো। আমি যদি ছবিটি আঁকি, ধরো এটা হচ্ছে দুটো সরলরেখা দিয়ে তৈরি একটা কোণ, এদের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। তাহলে এই সমদ্বিখণ্ডকটার সমীকরণ বলে দিয়েছে 3x প্লাস 2y ইকুয়াল টু 1, আর এটা যে কোণের সমদ্বিখণ্ডক সেই কোণের দেখো দুটো বাহু আছে, এই একটা বাহু আর এই একটা বাহু, এই দুটো বাহুর মধ্যে একটা বাহুর সমীকরণ হচ্ছে এটা। তাহলে একটা বাহুর সমীকরণ হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে তোমাকে অপরটির সমীকরণ অর্থাৎ এই বাহুটির সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলেছে। আশা করি প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। চলো এবার এই প্রশ্নের আমরা সমাধান করি।
তাহলে আমি প্রথমে ছবিটি আবার অঙ্কন করি। এটা হচ্ছে কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। তাহলে এই কোণটার মান থিটা হলে এই কোণটার মানও হবে থিটা। এবার দেখো প্রশ্নে বলা আছে যে সমদ্বিখণ্ডকটির সমীকরণ হচ্ছে 3x + 2y = 1, আর যে কোণের সমদ্বিখণ্ডক সেই কোণের একটি বাহুর সমীকরণ হচ্ছে 2x + y = 1। আমি ধরে নিলাম এই বাহুটির সমীকরণ হচ্ছে 2x + y = 1। তাহলে আমি প্রথমে যে সমীকরণ দুটো দেওয়া আছে সে দুটো লিখি। প্রথমটি লিখলাম, এটার নাম দিলাম 1 নাম্বার, তারপর দ্বিতীয়টি লিখলাম। এইবার দেখো এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এই দুটো সমীকরণ যদি সমাধান করি তাহলে এই দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির স্থানাঙ্ক পাবো, অর্থাৎ আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব ওই দুটো সমাধান করলে। তাহলে আমরা প্রথমে এই সমীকরণ দুটো সমাধান করি। তার জন্য এই সমীকরণটিকে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি হবে, প্রথম সমীকরণের দেখো 2y আছে, তাহলে এখানেও আমার 2y হয়ে যাবে। তাই আমরা দ্বিতীয় সমীকরণটিকে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা পেলাম, এটার নাম দিলাম 2 নাম্বার। এবার যদি 2 - 1 করি তাহলে দেখবে আমরা পাবো x = 1। এবার x = 1 যদি এই সমীকরণে বসিয়ে দিই, বা তুমি এই সমীকরণেও বসাতে পারো, তাহলে দেখবে তাহলে আমরা y এর মান পাবো হচ্ছে -1। তাহলে আমরা লিখতে পারবো অতএব 1 নং ও 2 নং এর ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, -1। তাহলে চিত্রে দেখো এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে না, এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 1, -1। এরপর আমরা 1 নং সরলরেখার প্রবণতা m1 নির্ণয় করব। দেখো এটা হচ্ছে 1 নং সরলরেখা, চিত্রে হচ্ছে এটা। এই সরলরেখার প্রবণতা আমরা নির্ণয় করব। প্রবণতা নির্ণয় করতে গেলে আমরা এই সরলরেখাটিকে y = mx + c এই আকারে প্রকাশ করব। তাহলে দেখবে এর প্রবণতা হবে m1 = হচ্ছে -3/2। তাহলে চিত্রেও আমরা লিখে ফেলি m1 = -3/2। তারপর 2 নং সরলরেখার প্রবণতা m2 = 2 নং মানে এই সরলরেখাটা, বা এই সরলরেখাটাও বলতে পারো। এর প্রবণতা যদি আমরা বার করি তাহলে আমরা m2 = পাবো হচ্ছে -2। তাহলে চিত্রে হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা, তাহলে এর প্রবণতা লিখে ফেলি আমরা m2 = -2। ধরি নির্ণীয় সরলরেখার প্রবণতা, নির্ণীয় সরলরেখা মানে এই সরলরেখাটা, যেটার সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে এর প্রবণতা ধরে নিলাম আমরা m, আমরা ছবিতেও লিখে ফেলি m। প্রশ্ন অনুসারে দেখো এদের মধ্যবর্তী কোণ আর এদের মধ্যবর্তী কোণ একই। তাহলে এই দুটো সরলরেখার জন্য tan থিটা এর মান যাই হবে, এক্ষেত্রেও tan থিটা এর মান একই হবে। আমরা জানি tan থিটা = হচ্ছে m1 - m2 / 1 + m1 m2। তাহলে আমরা প্রথমে এই কোণটা নিই। এক্ষেত্রে m1 হচ্ছে -3/2 আর এটার প্রবণতা হচ্ছে m। এবার তোমরা কাকে আগে লিখবে, এখানে খেয়াল করবে এই তীর চিহ্নটা, দেখো তীর চিহ্নটা এই দিকে আছে, তাহলে শুরু হয়েছে যে সরলরেখা থেকে তীর চিহ্নটা সেটা আগে থাকবে, আর যেখানে শেষ হয়েছে সেটা পরে থাকবে। আরেকটি জিনিস এখানে খেয়াল করবে, দুটো কোণেরই তীর চিহ্ন কিন্তু একই দিকে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারবো প্রথমে -3/2 -m/1 প্লাস -3/2 ইন্টু m ইকুয়াল টু এই কোণের ক্ষেত্রে প্রথমে লিখবো আমরা
-2 মাইনাস -3/2 বাই 1 প্লাস -2 ইন্টু -3/2। আমরা এক্ষেত্রে একটা নোট পাশে লিখে ফেলবো, যেটা তোমরা ভালোভাবে মনে রাখবে। যে নোট, এখানে লক্ষ্য করো তীর চিহ্ন যে সরলরেখা থেকে শুরু হয়েছে তার প্রবণতা আগে লিখবে এবং যে সরলরেখাতে শেষ হয়েছে তার প্রবণতা পরে লিখবে। দুটো তীর চিহ্নই একই দিকে নির্দেশ করবে। দেখো এখানে দুটো তীর চিহ্নের মাথা একই দিকে আছে। তাহলে এই নোটটি তোমরা মনে রাখবে, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। এরপর আমরা এই সমীকরণটিকে সমাধান করব এবং সমাধান করে এম এর মান আমরা নির্ণয় করব। আমাকে যে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলেছিল সেই সরলরেখাটির প্রবণতা হচ্ছে এম, যেটার মান আমরা এই সমীকরণটি সমাধান করে পাব। আর নির্ণীয় সরলরেখাটি দেখো 1, -1 বিন্দুগামী। তাহলে নির্ণীয় সরলরেখার সমীকরণ হবে y -1 বাই x -1 ইকুয়াল টু m দিয়ে এটা কোনাকুনি আমরা গুণ করব। তাহলে এই নির্ণীয় সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে দেখো আমরা সমাধান করে এম এর মান পেলাম এটা দিয়ে আমরা লিখছি, অতএব নির্ণীয় সরলরেখার সমীকরণ y -1 মানে y প্লাস 1 ইকুয়াল টু এম, এম এর মান হচ্ছে -22/19 ইন্টু x -1, বা এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা এটা পাবো। এখান থেকে আমরা দেখো যদি সাজিয়ে নিই তাহলে বা এত পাবো। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণীয় সরলরেখার সমীকরণ।